দ্বাদশ শ্রেণী পাঠ্য অন্তর্ভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্নদা দিদি গদ্যটি নিয়ে আজকে আলোচনা করছি। গদ্যটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্রর দিদি হঠাৎ বার দুই এমনি শিহরিয়া উঠিলেন যে ইন্দ্রর সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত। সে দেখিতে পাইল না, কিন্তু আমি পাইলাম। তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কারের কণ্ঠে কহিলেন, ছি দাদা, এমন কাজ আর কক্ষনো করো না। এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই? ভাগ্যে তোমার হাতের ডালাটায় ছোবল মেরেছিল, না হলে আজ কি কাণ্ড হতো বলো তো। শ্রীকান্ত ইন্দ্রনাথের সঙ্গে তার অন্নদা দিদির বাড়ি গিয়েছিল। তো ইন্দ্রনাথের ইচ্ছে ছিল সে শ্রীকান্তকে সাপ খেলা দেখাবে। তাই সে কি করলো, মানে সাপ যে থাকে মানে ঝাঁপি, ওই ঝাঁপির ডালার মুখটা খুলে দিয়ে সে বাঁশি দিয়ে ফু দিল, আর সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি গোকড়ো সাপ বেরিয়ে এলো এবং ডালায় ছোবল মেরে আবার সে ওই ডালার মধ্যে ঢুকে গেল। ওই কথাটা শোনার পর অন্নদা দিদি ভয় পেয়ে গেলেন, যে বলল সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ভয় পেয়ে গেলেন। তো এটা কিন্তু ইন্দ্র কিন্তু খেয়াল করেনি। এটা মানে ওই যে অন্নদা দিদির যে রিয়াকশানটা এটা বলার মানে শোনার সঙ্গে সঙ্গে যদি ইন্দ্রনাথ সেটা দেখতো তো সে আশ্চর্য হয়ে যেত, কিন্তু এটা আবার শ্রীকান্ত কিন্তু খেয়াল করেছে। তারপর অন্নদা দিদি কিছুক্ষণ নীরব থেকে স্নেহের সঙ্গে মানে সে ইন্দ্রনাথকে ধমক দিয়ে বললেন যে এমন কাজ যাতে সে আর না করে। এরকম ভয়ানক জানোয়ার নিয়ে কি কেউ খেলা করে? ভাগ্যিস যে সাপটা ইন্দ্রের হাতে ছোবল না মেরে তার ডালায় মেরেছে। আমি কি তেমনি বোকা দিদি? বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল, এই দেখো দিদি, 8 ঘাট বেঁধে রেখেছি কিনা। এ না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত? সাহজির কাছে এটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে? এখানে বলছে যে অন্নদা দিদির কথা শুনে ইন্দ্র হাসি মুখে সঙ্গে সঙ্গে তার কোমরের কোচা থাকে না, কোমরের কোচার কাপড় থেকে একটা সুতো বাঁধানো শুকনো একটা শিকড় বের করে দেখালো যে এটা দিয়ে সে সমস্ত দিক বেঁধে রেখেছে। তো এটা যদি না থাকতো তাহলে সাপ তাকে আর ছেড়ে দিত না। সে খুব কষ্ট করে সাহজির কাছ থেকে এটা আদায় করেছে। এর সঙ্গে থাকলে কেউ তো কামড়াতে পারেই না, আর তাই যদি বা কামড়াতো তাতেই বা কি? সাহজিকে টেনে তুলে তক্ষুনি বিষ পাথরটা দড়িয়ে দিতুম। আচ্ছা দিদি, ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে? 8 ঘন্টা? না, অতক্ষণ লাগে না না দিদি। বলছে যে আর যদি সাপটা তাকে কামড়াতই তো তার কোনো ভয়ের কারণ নেই, কারণ সে কী করত, সাহজির বিষ পাথর দিয়ে বিষটা টেনে বের করত। তারপর সে দিদির কাছে জানতে চায় যে সাপের যে বিষটা বের করে আনে সেই সময়টা কতটুকু লাগে, 8 ঘন্টা না তার থেকেও একটু তার থেকেও কম সময় লাগে, সেটা জিজ্ঞেস করছে। দিদি কিন্তু তেমনি নীরবে চাহিয়া রহিলেন। ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল, বলিল, আজ দাও না দিদি আমাকে একটি, তোমাদের তো 2-3টে রয়েছে, আর আমি কতদিন ধরে চাইছি। ইন্দ্রের কথা শুনে দিদি একটু নীরবে তাকিয়ে রইলেন, আর ইন্দ্র উত্তেজিত হয়ে তার দিদিকে বলল যে তাদের 2-3টে তো বিষ পাথর আছে, তো তার থেকে একটা তাকে দেওয়ার জন্য।
বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল, আমাকে তোমরা যা বলো আমি তাই করি, আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল, কাল নয় পরশু যদি নাই দেবে তবে বলে দাও না কেন, আমি আর আসবো না, যাও। তারপর বলছে যে মানে ওই কথাটা বলার পর সে আর অপেক্ষা না করেই ক্ষুণ্ণ অভিমানের স্বরে বলে উঠল যে তাদের কথা মতো তো ইন্দ্রনাথ সব কাজ করে, তো কিন্তু তারা তাকে ওই বিষ পাথরটা মানে দেয় না, কি বলে যে আজ নয় কাল, তো কাল নয় পরশু, এরকম ধাপ্পাবাজি মারছে। তো তারা তারপর বলছে যে তারা যদি বিষ পাথর তাকে নাই দিতে চায় তাহলে বলে দিলেই হয়, সে আর ইন্দ্র আর আসবে না। ইন্দ্র লক্ষ্য করিল না, কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেলে। এই কথা শোনার পর অন্নদা দিদির মুখটি অসীম ব্যথা ও লজ্জায় যেন মানে কালো বর্ণ হয়ে গেল, কিন্তু পরক্ষণের জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক উষ্টাধারে টানিয়া আনিয়া কহিলেন, হে রে ইন্দ্র, তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে? তারপর সেই মুখের দৃশ্যটা কিন্তু ইন্দ্র কিন্তু লক্ষ্য করেনি, কিন্তু শ্রীকান্তের চোখে কিন্তু ঠিকই পড়েছে। তারপর কিছুক্ষণ পরেই জোর করে সে মুখে একটু হাসির ভাব এনে ক্ষীণ একটু নিরস ঠোঁটে অন্নদা দিদি বলে উঠল যে ইন্দ্র কি মানে ওর অন্নদা দিদির বাড়িতে শুধু সাপের মন্ত্র শেখার জন্য আর বিষ পাথর নেওয়ার জন্য আসে? তো আজকে এতটুকুই থাক। দ্বাদশ শ্রেণী পাঠ্য অন্তর্ভুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অন্নদা দিদি গদ্যাংশটি এতটুকু আলোচনা হয়েছিল। আজকে এখান থেকে আলোচনা করছি। দিদি অনেকক্ষণ নিঃশব্দে নত মুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া লইলেন। শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন, ইন্দ্র, তোর দিদির এসব কানাকড়ি বিদ্যেও নেই। তখন অনেকক্ষণ ধরে চুপ করে নত মুখে অন্নদা দিদি বসে মনে মনে কি যেন তিনি চিন্তা করলেন। তারপর মুখ তুলে ধীরে ধীরে বললেন যে অন্নদা দিদির এসব কানাকড়ি বিদ্যে নেই। কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই, তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি। কিন্তু কেন সেই সমস্ত বিদ্যে নেই সেটা যদি তারা বিশ্বাস করে, তাহলেই অন্নদা দিদি সবকিছু খুলে বলে নিজের মনটাকেও তিনি হালকা করবেন। বল, তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি? বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলি কেমন একরকম যেন ভারী হইয়া উঠিল। তো দিদি বলছে যে তারা বিশ্বাস করবে কিনা, এই কথা বলতে বলতে তার শেষ কথাগুলি যেন একটু ভারী হয়ে উঠল। আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই। এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম, আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি, সব যা বলবে সমস্ত, একটি কথাও অবিশ্বাস করব না। তো এতক্ষণ ধরে শ্রীকান্ত কিন্তু কোনো কথা বলেনি, সে শুধু শুনেছে, দেখেছে। কিন্তু ওই সময় সে সবার আগে জোর করে বলে উঠল বা জোর গলায় বলে উঠল যে শ্রীকান্ত সব বিশ্বাস করবে, অন্নদা দিদির একটা কথাকেও সে অবিশ্বাস করবে না। তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন, বিশ্বাস করবে বই কি ভাই, তোমরা যে ভদ্রলোকের ছেলে। তখন অন্নদা দিদি শ্রীকান্তর দিকে তাকিয়ে একটু হেসে বলল, বিশ্বাস করবে না কেন, তোমরা তো
মানে তারা তো ভদ্রলোকের ছেলে। যারা ইতর তারাই শুধু অজানা অজানা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায়। তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনে ভাই, বলিয়া তিনি আরো একবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন। তো যারা নিম্ন শ্রেণীভুক্ত মানুষ তারাই শুধু অজানা অজানা লোকের কথায় সন্দেহের ভয়ে পিছিয়ে দাঁড়ায়। তো তাছাড়া অন্নদা দিদি তো কোনো মিথ্যেই অন্নদা দিদি বলেনি। তো এইসব বলার পর অন্নদা দিদি শ্রীকান্তর দিকে আবার একটু তাকিয়ে বিবর্ণ চেহারায় হাসি দিলেন। তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে চাঁদ উঠিয়াছিল এবং তাহারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘনবিন্যস্ত ডাল ও পাতার ফাঁক দিয়া নিচের গাঢ় অন্ধকারে ঝরিয়া পড়িতেছিল। তখন সন্ধ্যাবেলার ঝাপসা ভাবটা, মানে সন্ধ্যাটা প্রায় কেটে যাচ্ছে, তো সন্ধ্যাবেলার ঝাপসা ভাবটা কেটে আকাশে চাঁদ উঠে গেছে। তো সেই চাঁদের আলো ভালোভাবে কিন্তু ফুটেও নি। তো সেই অস্ফুট চাঁদের আলো মানে গাছের খুব ঘন ঘন ডাল ও পাতার ফাঁক দিয়ে নিচে যে অন্ধকার, গাঢ় অন্ধকার, সেইখানে যেন ঝরে পড়ছে। কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন, ইন্দ্রনাথ, মনে করেছিলুম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব, কিন্তু ভেবে দেখছি এখনো সে সময় আসেনি। দিদি একটু সময়ের জন্য নীরব থেকে হঠাৎ ইন্দ্রনাথকে বলে উঠলেন যে আজ হয়তো সে তিনি সবকিছু জানিয়ে দিতেন, তো কিন্তু ভেবে দেখলেন যে এখনো সেই সময়টা আসেনি। আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই, আমাদের আগাগোড়া সমস্তই ফাঁকি। আজ শুধু একটা কথাই বিশ্বাস করো যে সাহজি ও অন্নদা দিদির প্রথম থেকে শেষ পর্যন্ত যাই কিছু বলেছে বা যাই হয়েছে সবকিছুই ধাপ্পাবাজি। আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজির পেছনে পেছনে ঘুরে বেরিও না। আমরা তন্ত্র মন্ত্র কিছুই জানি নে, মরাও বাঁচাতে পারি নে, কড়ি চেলে সাপ ধরে আনতেও পারি নে, আর কেউ পারে কি না জানি নে, কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই। অন্নদা দিদি ইন্দ্রনাথকে বলল যে ইন্দ্রনাথ যেন মিথ্যে আশা নিয়ে সাহজির পেছন পেছন না ঘুরে, যে সাহজি তন্ত্রমন্ত্র শেখাবেন ইন্দ্রনাথকে। তো তারা তন্ত্রমন্ত্র কিছুই জানেন না, মরাও তারা বাঁচাতে পারেন না, আর কড়ি চালিয়ে যে সাপ ধরে আনার কথা বলেছিল তাও তারা পারে না। তো এরকম বিদ্যে কেউ জানে কিনা এটাও তাদের কাছে অজানা, তবে তাদের এসব বিষয়ে কোনো ধরনের কোনো দক্ষতা বা কোনো ধরনের ক্ষমতাও নেই, এটাই অন্নদা দিদি ইন্দ্রনাথকে বলছেন। কি জানি কেন আমি এই অত্যল্পকালের পরিচয়ই তাহার প্রত্যেক কথাটি অসংশয়ে বিশ্বাস করিলাম, কিন্তু এতদিনের ঘনিষ্ঠ পরিচয়েও ইন্দ্র পারিল না। সে ক্রুদ্ধ হইয়া কহিল, যদি পারো না তবে সাপ ধরলে কি করে? অতি অল্প পরিচয়ে, খুব কম সময়ের পরিচয়ে শ্রীকান্ত অন্নদা দিদির প্রত্যেকটা কথা নিঃসন্দেহে বিশ্বাস করে নিল। কেন এটা শ্রীকান্ত নিজেও জানে না। তবে এতদিন ধরে ইন্দ্রের সাথে তাদের পরিচয়, ইন্দ্র সবসময় তাদের এখানে অন্নদা দিদির বাড়িতে আসে, তা সত্ত্বেও ইন্দ্র তাদেরকে বিশ্বাস করতে পারল না। সে রেগে আরো বলে উঠল যে যদি দিদি নাই বা পারত তবে সাপটা কি করে ধরল? দিদি বললেন, ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র, কোনো মন্ত্রের জোরে নয়,
সাপের মন্ত্র আমরা জানি নে। তখন দিদি বলে উঠল যে এটা হচ্ছে শুধুমাত্র হাতের একটা দক্ষতা কিংবা ছলচাতুরি, তো এটা কোনো মন্ত্রের শক্তিতে নয়। তারা সাপের মন্ত্র জানে না। ইন্দ্র বলিল, যদি জানো না তবে তোমরা দুজনে জোচ্চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছো কেন? তো যদি ইন্দ্র তখন আবার বলে উঠল যে যদি তোমরা সেই সমস্ত মন্ত্রতন্ত্র, তারপর ঘর বন্ধন করিচালায় সবকিছু যদি নাই বা জানো, তাহলে তারা দুজনে সাহজি এবং ওই অন্নদা দিদি কেন ইন্দ্রনাথকে ঠকিয়ে বা ফাঁকিবাজি করে ইন্দ্রের কাছ থেকে এত টাকা নিয়েছে। তো আজকে এতটুকুই থাক।